প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রয়াণ আজ ৮টা ২০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার জীবনাবসানে শোকের ছায়া সম্মহলে। তার দীর্ঘ যে কর্মজীবন, তার জীবনের নানান ওঠাপড়া একবার দেখে নেব। সকলের অলক্ষ্যে এভাবে রাজভবন থেকে বেরিয়ে গিয়েছিলেন সেদিন, রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর। ২০০৬-এর মে মাসটা ছিল অন্যরকম। ওই বছরেরই ১১ই মে বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক জীবনে ছিল আকাশ ছোঁয়ার দিন। শুধু যাদবপুর আসনে নিজের জয়ের ব্যবধানই দ্বিগুণ করেননি বুদ্ধদেব, নিজের দল ও বামফ্রন্টকে নিয়ে গিয়েছিলেন নির্বাচনী সাফল্যের শিখরে। ২৩৫-এর সেই পাহাড়ে উঠে ভালো করে দম নেওয়ার আগেই বুদ্ধদেব ভট্টাচার্য পেলেন রতন টাটার ফোন। দম বন্ধ করে রাজ্যবাসী শুনল, টাটা মোটরস এবার পশ্চিমবঙ্গে তাদের ১ লাখি গাড়ি তৈরি করবে। স্বাধীনতার পর থেকে টাটা বিড়লার কালো হাত ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া স্লোগান দিত বুদ্ধবাবুর দল। বিপ্লবী বামেদের কাছে ব্যবসায়ী মানেই অসৎ অথবা শোষক। জঙ্গি ট্রেড ইউনিয়ন আন্দোলনের জেরে ৮০-র দশকে রাজ্য থেকে বিদায় নেয় দেশি বিদেশি পুঁজি। চাকরি আর বিকল্প জীবিকার অভাবে ৯০-এর দশক থেকে শুরু হলো বাংলার মেধাবী ছাত্রছাত্রীদের রাজ্য ছাড়ার হিড়িক। দলের কট্টরপন্থীদের সঙ্গে টক্কর দিয়ে জ্যোতি বসু নতুন শিল্পনীতি আনলেন ১৯৯৪-এ। তাতে অবশ্য এলো না শিল্প পশ্চিমবঙ্গে। ২০০১-এ ২৪ বছরের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। শহরে মধ্যবিত্ত তো বটেই, পশ্চিমবঙ্গে গ্রামীণ জনতাও তখন বামেদের ওপর আর আস্থা রাখতে পারছেন না। কারণ সেই কর্মসংস্থান, ভূমি সংস্কার তখন অতীত। কৃষকের ছেলে আর চাষ করতে চান না। ছোট জোতের জমিতে চাষ করে সংসার চলে না, কিন্তু করবেনই বা কি? অথচ ভূমি সংস্কারে সেই বাধা বুলির বাইরে কোনো দিশা নেই বামেদের কাছে। জ্যোতিবাবুর অবসরের পর বাম রাজনীতিতে নেতৃত্বেরও শূন্যতা। রাজ্যের অবিসংবাদী বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেশপুর গর্বেতায় পাল্টা দিয়ে যেন ক্ষমতার গন্ধ পেয়ে গিয়েছেন। তবু এই সব কিছুকে ছাপিয়ে রাজ্যবাসীর আস্থা জিতে নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। স্বচ্ছ ভাবমূর্তি আর পশ্চিমবঙ্গে আবার চাকরি ফেরানোর প্রতিশ্রুতি, এতেই সে যাত্রা বাজিমাত করলেন বুদ্ধবাবু। কিন্তু সেই কঠিন লড়াইয়ে সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুঝে গিয়েছিলেন, বাংলার মাটি আর বামেদের দুর্জয় ঘাঁটি নেই। শিল্প আর সাহিত্যপ্রেমী বাঙালি এবার অন্য শিল্পের খোঁজ চাইছে, রোজগার চাইছে। পরের ৫ বছরে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে ডু ইট নাও স্লোগান কেবল স্লোগানই রইল না। প্রথমেই বন্ধ হলো দক্ষিণ ভারতের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে রাজ্যের ছাত্রছাত্রীদের উড়ান। এসএফআই, ডিওয়াইএফআই, ওয়েবকুটার বাধা কাটিয়ে রাজ্যে তৈরি হলো একের পর এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি লাল ফিতের ফাঁস কাটতেও দলের সঙ্গে যুদ্ধে জড়ালেন বুদ্ধদেব। কোঅর্ডিনেশন কমিটির সদস্যপদ মানে যে কাজ না করে সরকারি বেতনের ছাড়পত্র নয়, এ কথা বোঝাতেই ছিল ডু ইট নাও। বুদ্ধদেবের আন্তরিক চেষ্টায় তখন মুগ্ধ দেশের শিল্পমহল। জঙ্গি শ্রমিক আন্দোলন আর বন্ধের সুবাদে পশ্চিমবঙ্গকে যারা নিষিদ্ধ রাজ্য মনে করতেন। রতন টাটার ফোনটা যেদিন এলো, তার আগেই সল্টলেক রাজারহাটের তথ্য প্রযুক্তি শিল্প তালুকে ইনফোসিস ছাড়া আর সবাইকে এনে ফেলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধবাবুর নেতৃত্বে সরকারের নতুন পথে চলা দেখে প্রমাদ গুনেছিল দলেরই কট্টর অংশ। তাতে বুদ্ধবাবু অবশ্য দমেননি, সঙ্গে পেয়ে গেলেন সমবয়সী ও সমমনস্ক অনিল বিশ্বাসকে। সিপিএম রাজ্য সম্পাদকের প্রচ্ছন্ন সমর্থনেই বুদ্ধদেব প্রকাশ্যে বলেছেন, তার দুর্ভাগ্য যে তিনি এমন একটি দলের সদস্য যারা বন্ধ ডাকে। তাতে দলে বা বামফ্রন্টের ভেতরে যত বিতর্কই হোক না কেন, সামনে দিয়েছেন বন্ধু কমরেড অনিল। কিন্তু ২৩৫-এর চূড়ায় ওঠার রোডম্যাপ ঠিক করে দিয়েই অকালে চলে গেলেন অনিল বিশ্বাস। ২০০৬-এর ১১ই মে এ রাজ্যে সিপিএম ও বামফ্রন্টের সর্বোচ্চ শিখরে ওঠার দিন, তাই আক্ষরিক অর্থেই নিঃসঙ্গ হয়ে পড়লেন বুদ্ধদেব ভট্টাচার্য। টাটা মোটরসের রাজ্যে আসার ঘোষণার দিনেই যেন লেখা হয়ে গেল বামফ্রন্টের ক্ষমতা হারানোর দেওয়াল লিখন। সিঙ্গুর নন্দীগ্রামে বিরোধীদের আন্দোলনের পাশাপাশি মোকাবিলায় ব্যর্থ হলেন বুদ্ধদেব। দলের সাংগঠনিক ফাঁক ফোকর ক্রমশ বেআব্রু হতে শুরু করল। শেষ পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের ওপর ভরসা রাখতে পারলেন না রতন টাটাও। স্বপ্নের প্রকল্প সিঙ্গুর ছাড়ল। তার আগে দীর্ঘদিনের ভোট ব্যাংক কৃষক, তফসিলি জাতি উপজাতিরা বামেদের থেকে মুখ ফেরাতে শুরু করেছেন। কৃষি থেকে শিল্পে যাওয়ার স্বপ্ন ভুলে তারা তখন ভিটে হারানোর চিন্তায় আতঙ্কিত। শালবনীতে জিন্দালদের ইস্পাত কারখানার ভিত গাঁথার পরেই বিস্ফোরণ, কফিনে যেন শেষ পেরেকটা পুঁতে দিল। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বুদ্ধবাবু, কিন্তু বাঁচাতে পারলেন না নিজের দলের কর্মীদের। জঙ্গলমহল জুড়ে মাওবাদীদের একের পর এক আক্রমণে নিহত হলেন সিপিএমের ৩০০-রও বেশি কর্মী। পাল্টা দেওয়ার রাস্তায় হাঁটতে গিয়ে অনিল বিশ্বাসবিহীন সিপিএম ঘটাল নেতাইয়ের মতো গণহত্যা। পরিচ্ছন্ন বুদ্ধদেবের ভাবমূর্তিতে লাগলো রক্তের দাগ। মার্কেজের অনুরাগী তখন সত্যিই যেন বিপন্ন জাহাজের এক নাবিক। ২০১১-র ১১ই মে ৩৪ বছরের একচ্ছত্র বাম শাসনের অবসান।
5 বছরের ব্যবধানে পাহাড়ের চূড়া থেকে অতল খাদে পতনের এমন নজির হাতে গোনা। বুদ্ধদেব ভট্টাচার্য হারলেন নিজের সরকারেরই প্রাক্তন মুখ্য সচিবের কাছে। প্রাক্তন এক আমলার কাছে স্বপ্নসন্ধানী বুদ্ধদেবের এই পরাজয় যেন প্রতীকী। দলের ও প্রশাসনের আমলাতান্ত্রিকতার বিরুদ্ধে ছিল তাঁর লড়াই। সেই লড়াইয়েই যেন হেরে গেলেন বুদ্ধবাবু। শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গকে কল্লোলিনী তিলোত্তমা দেখতে চেয়েছিলেন জীবনানন্দের অনুরাগী। সে স্বপ্ন মার্কেজের উপাখ্যানের মতোই এক জাদু বাস্তবতা হয়ে রয়ে গেল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।